তো হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 11 বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর প্রশ্নগুলি আমরা আলোচনা করতে চলেছি। একাদশ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো শুরু করা যাক। তো এবার প্রশ্নগুলি দেখে নিই, প্রশ্নগুলি কি আছে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হঠাৎ একদিন তেলে না পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন? তো উত্তরটা হচ্ছে কোনো এক শনি অথবা মঙ্গলের যোগাযোগ হলে, কিংবা হয়তো মঙ্গলবারেই হবে বোধ হয়। আপনারাও তেলে না পোতা আবিষ্কার করতে পারেন। হয়তো আপনার জীবনে অজস্র ব্যস্ততা, নয়তো আপনি কাজে লেখকের কাজের লোক, কর্মী মানুষ, অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড় হাঁপিয়ে উঠেছে। এমন সময় যদি হঠাৎ এক দিনের জন্য আপনি খানিকটা অবকাশ তৈরি করতে পারেন, তাহলে আপনার দ্বারাও তেলে না পোতা আবিষ্কার করা নিশ্চিত সুযোগ আপনার থাকবে। অর্থাৎ দেখা গেল কেউ এসে আপনার জন্য অপেক্ষাকৃত, যাতে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা তাদের জলজীবনে এই প্রথম কোনো বড়শিতে হৃদয় বৃদ্ধ করার জন্য উদগ্রীব হয়ে আছে কেবল আপনার জন্য। অথচ আপনি হয়তো ইতিপূর্বে বড়শি গেঁথে জল থেকে পুঁটি ছাড়া অন্য মাছ টেনে তোলার কোনো সুযোগই পাননি। তাহলে হঠাৎ কোনো একদিন তেলে না পোতা নামক অদৃশ্যপূর্ব গ্রামে আবিষ্কার অভিযানে আপনি নিশ্চয়ই সামিল হতে পারেন। তবে যদি এই আবিষ্কার মানুষ আপনার হয়েই থাকে, তখন অত্যন্ত কষ্টকল্পিত পথে শুরু হবে আপনার যাত্রা। কোনো এক পড়ন্ত রোদের বিকেলে মানুষের জিনিসে ঠাসাঠাসি, রাস্তার ঝাঁকানি ও মানুষের অনিবার্য গুঁতো সহ্য করতে করতে আপনি পা বাড়াবেন তেলে না পোতার পথে। তারপর ভদ্রের গরমে ঘাম ও ধুলোয় চটচটে শরীর নিয়ে 2 ঘন্টা দুয়েকের কষ্ট অভিযানে শেষে হঠাৎ রাস্তার মাঝখানে নেমে আপনি গিয়ে হাজির হবেন তেলে না পোতার দ্বার প্রান্তে, যেখান থেকে তেলে না পোতা অন্দরমহলে আবিষ্কারের স্বাদ গ্রহণ আপনার পক্ষে আর কঠিন থাকবে না। হে ভারতের শ্রমজীবীদের সম্বন্ধ করে প্রবন্ধিক কি বলেছেন? তো উত্তরটি হচ্ছে, স্বামী বিবেকানন্দ নিম্নবর্গীয়ের কথা সর্বদা চিন্তা করতেন। শূদ্র জাগরণে প্রবন্ধে বিবেকানন্দ শ্রমজীবী সম্পর্কে ধারণা ব্যক্ত করেছেন। স্বামী মনে করেন, ভারতের খেটে খাওয়া শ্রমজীবী সম্প্রদায় চিরকালই রয়ে গিয়েছে বঞ্চিতদের দলে। বিদেশি আক্রমণকারী সর্বদাই তাদের অপমানিতের তালিকাতেই রেখেছেন। আবার স্বজাতির কাছেও তাঁতি জেলে চাষিরা উপযুক্ত সম্মান পাননি। স্বামীজির ভাষায় এরা বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত, ছোট জাত। এরা চিরকাল নীরবে কাজ করে কিন্তু পরিশ্রমের দাম পায় না। তার আরও মনে হয়েছে, কাব্যে বা সাহিত্যে এরা উপেক্ষিত। স্বামীজি এদের আসতে রাজি হয়, কিন্তু নিতান্ত ছোট কাজে যারা কর্তব্যপরায়ণ প্রদর্শন করে তাদের কোথাও লেখা হয় না। এই প্রবন্ধে সেই পদদলিত শ্রমজীবীকেই প্রণাম জানিয়েছেন তিনি। তারপরে প্রশ্ন এবার দেখে নিচ্ছি আমরা। পড়োশি যদি আমায় ছুতো, পড়োশির পরিচয় দাও। তার সংস্পর্শে বক্তার মধ্যে কোন লক্ষণীয় পরিবর্তন ঘটবে? উত্তরটি হচ্ছে, বাউল সাধক তথা গীতিকার লালন তার অজস্র গানের
আরাধ্যকে বারে বারে নানা অভিহিত করেছেন। একটি গানে তিনি বলেছেন, এই মানুষের আছে রে মন, যারে বলে মানুষ রতন। ইনি আবার কখনো আদ ইনি আবার কখনো আধর চাঁদ এই গানে লৌকিক উপাদান তিনি পড়োশি পড়োশি শব্দে অর্থ প্রতিবেশী বাউল সাধক যেহেতু বিশ্বাস করেন দেহ মন্দিরেই আধ আধর চাঁদ অবস্থান করেন, তাই তিনি পড়োশি আসলে নিকটতম প্রতিবেশীর মতো অন্তরে 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 অন্তরতমে অবস্থিত বলে ব্যঞ্জনায় তাকে বলা হয়েছে পড়োশি। পড়োশি তথা পরমারাধ্য পরমারাধ্য জীবন দেবতা যদি লালন ফকিরকে ছুতেন তবে তার মনের মানুষ যে পাওয়া সহজ হতো। উদ্ধৃতিটিতে যদি শব্দটি প্রয়োগ লক্ষণীয়, যা নিয়ে কবি মনে গভীর অপেক্ষ ও দ্বন্দ্ব প্রকাশিত হয়েছে, সেই পরম তিনি তার স্পর্শ লাভই সাধকের উদ্দেশ্য পরম সান্নিধ্য ও স্পর্শ দিয়ে যিনি যথার্থ সাধকের মনের খেদ দেহের যন্ত্রণা তথা এই ভাববাসের নরক যন্ত্রণায় অবধি নেই। ইন্দ্রিয় সুখ, বিষয় বাসনা ও বস্তুপ্রেম মানুষকে যে নৈতিক বোধ দেয়, লালন তার থেকে আত্মিক মুক্তির কথা বলেছেন। যমযাতনা হলে পার্থিব দুঃখ, শোক, যন্ত্রণা এর থেকে মুক্তির আকাঙ্ক্ষাই এখানে দোতিত। তারপরে প্রশ্ন ৮ নম্বর, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গল্পে মাকড়সায় রূপান্তরিত হয়ে যাওয়ার মেয়েটিকে গুরুত্ব নির্ধারণ করো। উত্তরটি হচ্ছে গরিব এর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে আমরা দেখি কিভাবে সাগর উপকূলে বড় ডানাওয়ালা বুড়ো আবির্ভাবকে ঘিরে বিশাল সংখ্যক কৌতূহলী মানুষের সমাগম ঘটেছিল। পেলাইও আর তার স্ত্রী এলিসেন্দা যারা প্রথমে সেই বুড়োকে দেখেছিল তারা সকলের কাছ থেকে বুড়োকে দেখার দর্শনী বাবদ ৫ সেন্ট আরে মাথাপিছু ধার্য করেছিল। কিন্তু জনসমাগমে ঘিরে সেখানে মেলা, সার্কাস প্রভৃতি বসে গিয়েছিল এবং সেভাবেই সেখানে এসেছিল একটি ভ্রাম্যমাণ প্রদর্শনী। সেখানে বাবা মার অবাধ্য হওয়ার ফলে মাকড়সা হয়ে যাওয়ার মেয়েকে দেখানো হচ্ছিল। সুযোগে দর্শকের দল ডানাওয়ালা বুড়ো বা দেবদূতকে দেখার চেয়ে মাকড়সার মেয়েকে দেখার বেশি আকর্ষণ অনুভব করেছিল। কেননা দর্শনীয় হার ছিল কম, মেয়েটিকে খুঁটিয়ে দেখা বা এই অবস্থার জন্য তাকে প্রশ্ন করার সুযোগ ছিল দর্শকদের। মেয়েটির চেহারা ভয়ঙ্কর, মুখটা করুণ এবং কণ্ঠস্বরে দুঃখী ভাব ছিল। মা বাবার কথার অবাধ্য হওয়ায় পরিণতির গল্পও সকলকে আকৃষ্ট করেছিল। অপরদিকে দেবদূতের নামে এমন সব অলৌকিক ঘটনা প্রচারিত হচ্ছিল যা স্থূল কৌতুকর এই সব কারণে ধাবিত হয়েছিল। তারপরে প্রশ্ন এবার দেখে নি ৫ নম্বর প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষার সার্কাস কবিতায় কিভাবে এই ধারণাটি ব্যক্ত হয়েছে? উত্তর হচ্ছে সার্কাস এক বিনোদমূলক ক্রীড়া।
মানুষ ও জীবজন্তুর সমারোহে সমারোহে যেখানে দর্শকের মনোরঞ্জন করা হয়, বর্তমান শিক্ষা সার্কাসের নানা কসরতের মতোই শিক্ষার্থীদের ধাপে ধাপে উঁচুতে তুলে দেয়। শিক্ষার্থীদের অভ্যস্তকের পরস্পরের সঙ্গে অশুভ প্রতিযোগিতায় মত্ত হতে সার্কাসের একের পর এক খেলা প্রদর্শনের মতোই এই শিক্ষা একের পর এক শ্রেণীতে নিয়ে যায়, কিন্তু এ শিক্ষা কখনোই অন্তরের বিকাশ ঘটায় না। করে তোল করে তোলার করে তোলে না উদ্ভাবনী করে তোলে না উদ্ভাবনী শক্তির অধিকারী, দেই না দেই না পারফেকশন। এই জন্যই এ শিক্ষা ব্যবস্থাকে সার্কাসের সঙ্গে তুলনা করে কবি আয়াপ্পা পানিকর তার আস্থার প্রকাশ করেছেন। কবি জানেন শিক্ষার অর্থ মানুষ শিক্ষার্থীদের মানস বিকাশ শিক্ষার্থীর মানস বিকাশ। সে শিক্ষা পদ্ধতি প্রথা বহির্ভূত যাই হোক না কেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীর আত্মবিকাশের বদলে তাকে এক আশ্চর্য প্রহসনে শারীরিক করে তুলেছে। শিক্ষা ব্যবস্থা প্রতিদ্বন্দ্বিতায় ক্রমোন্নয়ের ক্রম ক্রমোন্নয়নের প্রবল চেষ্টা শিক্ষার্থীর জ্ঞান ও চেতনার বিকাশের বদলে তাকে ক্রমশ অবদমিত সমাজ বিভিন্ন সামাজিক বোধ শূন্য করে তুলেছে। শিক্ষার্থী এখানে সার্কাসময় বেয়ে ওঠার মতো একের পর এক শ্রেণীতে ওঠে, বিনোদিত দর্শকের মতো পারিপার্শ্বে প্রশংসা পায়। বৈচিত্র্যময় সার্কাসের খেলার মতো বৈচিত্র্য শিক্ষার্থীদের বিভ্রান্ত বিহল করে। সার্কাসের খেলায় যেমন সামান্য ভুল খেলা পণ্ড করে, প্রচলিত শিক্ষার ব্যবস্থাতেও সাফল্য না এলে জীবন ব্যর্থ। এভাবেই কবি এ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর করুণ অবস্থা তুলে ধরেছেন। তারপরে প্রশ্ন ৬ নম্বর প্রশ্ন, আমি পাপ করেছি। বক্তাকে সে কেন তার কাজকে পাপ বলে মনে করেছেন? উত্তরটি এবার দেখে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু নাটকের আচলায়তনের বালক সুভদ্র আলোচ্য উক্তিটির বক্তা। সাধারণভাবে গুরুতর অন্যায়কে পাপ বলা হয় যদি এটি অপেক্ষাকৃত ধারণামাত্র। আচলায়তনের সবাই নিয়মতন্ত্রের নিংড়ে বাঁধা সবই যাতন। উত্তর দিকের জানলা খোলা বারণ। ওই দিকে রাগী একটা দেবী অধিষ্ঠান, তিনি অভিশাপ দেবেন। তাছাড়া অচলায়তনের মন্ত্রপুত বিশুদ্ধ বাতাসকে বাইরে হাওয়া এসে অশুচি করে দেবে। তাই জানলা খেলার নিয়মে নেই। সুভদ্র এই যুক্তিহীন নিয়ম না মেনে কোনো অন্যায় করেননি। নিজের বা অচলায়তনের কোনো ক্ষতি হয়নি, বরং যুগ যুগ ধরে প্রচলিত ভ্রান্ত সংস্কার দূর করে যে সাহসের পরিচয় দিয়েছেন, সে আসলে মানবিক চেতনার জানলা খুলে দিয়ে মুক্তির দূত গুরুর আগমন পথকে সুগম করেছে। তাই পঞ্চক তাকে বলেছে, গুরু আসার পথ তুমি প্রথম খলসা করে দিলে। উপাচার্য মহাপঞ্চকের মতো রক্ষণশীল নিয়ম নিষ্ঠাদের কাছে সুভদ্রের আচরণ পাপ বলে বিবেচিত। যুক্তিহীন সংস্কারে লালিত সুভদ্র স্বয়ং পাপবোধে ভুগলেও সাধারণ শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে সুভদ্রের কর্মটি পাপ নয়, বরং তথাকথিত পুণ্যের কাজ।
তারপরে 7 নম্বর প্রশ্ন, বিভিন্ন বাঙালি জাতির মধ্যে নৃতাত্ত্বিক পাপ সম্পর্কে বিষয়টি ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে, ভারতের পূর্ব প্রান্তে এই স্থানটিতে যে সব মানুষ বাস করত তার আর্য পূর্ব ভারতের প্রচলিত জনগোষ্ঠী নিগ্রো জাতিক এটি শাখা নিগ্রোবটু। এই গোষ্ঠী কালক্রমে ভারতীয় ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন হয়েছে। পরবর্তী জনগোষ্ঠী আস্ট্রিক গোষ্ঠীর বংশধরেরা ভারতের প্রধান আদিবাসী গোষ্ঠীর সাঁওতালরা মুন্ডারি হোয়ার সবর খাসি ও নিকোবরি প্রভৃতি নামে পরিচিত। আরও পরে দ্রাবিড় গোষ্ঠীর লোকেরা ভারতে প্রবেশ করে। এই সমস্ত অনার্য গোষ্ঠীর মানুষেরাই ভারতের আদি জনগোষ্ঠীর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যেই দেশের এই অঞ্চলে আর্যদের সামাজিক ও সাংস্কৃতিক বিজয় সম্পূর্ণ হতে পেরেছে। নৃতত্ত্ববিদদের সাক্ষ্য মেনে নিয়ে বলা যায় যে জাতিগতভাবে বাঙালির কোনো অবিমিশ্র নরগোষ্ঠী নয়। এই বিশেষ অঞ্চলে পৃথক পৃথক গোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছে যুগ যুগ ধরে, আর এই সব গোষ্ঠী আর্য জাতি কম থেকে একেবারে আলাদা ছিল। তারা পুরোপুরি আর্য হয়ে গেল না, আবার অনার্যও রইল না। এভাবে বাঙালি জাতির উদ্ভব হলো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 2 এর প্রশ্ন, এবার এর পরবর্তী ভিডিওতে পার্ট 3 এর প্রশ্ন আলোচনা করা হবে। এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটিকে যত পারো শেয়ার করো, যাতে তোমার মতো আরও অন্যান্য ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়। ধন্যবাদ বন্ধুরা। কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।